Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নিশীথ আমার ছেলেবেলার বন্ধু। ছেলেবেলার বন্ধুরা প্রায়ই আর যৌবনের বন্ধু থাকে না। যৌবনে অনেক নতুন বন্ধু আসে, তখন তাদের এড়িয়ে ছেলেবেলার বন্ধুদের পাশে গিয়ে দাঁড়ানো খুব একটা সহজ হয় না। অর্থাৎ চেষ্টা সত্ত্বেও আর নিশীথের সঙ্গে ছেলেবেলার মতো এক হয়ে উঠতে পারি না। কোথাও কিছু শক্ত বাধার পাঁচিল কোনো মতে পার হওয়া যায় না। অথচ গৌতম, সুবিনয়, আকবর এরা আমার হাল আমলের টাটকা বন্ধু। এদের সঙ্গে না কাটাতে পারলে জীবন কেমন অর্থহীন মনে হয়। এদিকে নিশীথও আমার মতো হয়ে উঠেছিল। কখনো সখনো বাস স্টপে কিংবা রাস্তায় যেতে হঠাৎ দুজন পরস্পর দেখা হয়েছে। কখনো অল্প একটু হাসি, কদাচিৎ দু চারটে কথা, তারপর যে যার দিকে গিয়েছি। এখন একজন রীতিমতো সুশিক্ষিত মানুষ নিশীথ। বাইরের একটা কলেজে অধ্যাপনা করে। শুনেছিলুম তার অধ্যাপনায় খুব সুনাম আছে। ছেলেবেলার চঞ্চল, হইচই করা ছটফটে ছেলেটিকে এখন ওই রাশভারী চেহারার সঙ্গে একটুও মেলানো যায় না। 2 বছর আগে নিশীথ বিয়ে করেছিল। ওর বিয়ের সময় আমাকে অফিসে কাজে বম্বেতে থাকতে হয়েছিল। তার ফলে বৌভাতেও আমি উপস্থিত থাকতে পারিনি। অনেক পরে ফিরে এসে আর নিশীথের বউ দেখতে যাওয়ার উৎসাহও ছিল না। তবে শুনেছিলাম খুব সুন্দরী বউ নাকি পেয়েছে নিশীথ। তারপর মাস 3 আগে হঠাৎ শুনলাম নিশীথের সেই সুন্দরী বউটি মারা গেছে। একদিন অফিস থেকে ফিরে সরাসরি হাজির হলুম নিশীথের বাড়ি। ওরা এক সময় যে খুব বড় লোক ছিল তার প্রমাণস্বরূপ এই সেকেলে বাড়িটা এখনো দাঁড়িয়ে রয়েছে। এরকম জবরজং ধাঁচে একালে আর কেউ বাড়ি বানায় না। 1 তলা 2 তলার সব ঘর ভাড়া দেওয়া হয়েছে। কেবল 2 তলার 3-4টে ঘর নিজের জন্য রেখেছে নিশীথ। কলিং বেলের বোতাম টিপলে ওর চাকর দরজা খুলল, বলল, বাবু ভেতরে আছে নাকি? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। নিশীথ এখন নিতান্ত একা মানুষ। জানি বলেই আমি আর অপেক্ষা করলুম না, সোজা ঢুকে পড়লুম ওর শোবার ঘরে। পর্দা দুলতেই চোখে পড়ল নিশীথ ড্রেসিং টেবিলের সামনে একটা ইজি চেয়ার চুপচাপ বসে আছে। আমাকে আচমকা দেখে সে একটু চঞ্চল হলো, বলল, আরে কি ব্যাপার তুই? আরে আয় আয় আয়। আমি শটান গিয়ে ওর বিছানায় বসে পড়লাম। কি ব্যাপার? হ্যাঁ, ব্যাপার কি তোর? হ্যাঁ, একেবারে যে ধরা ছোঁয়া দিস নে আজকাল। নিশীথ একটু হেসে বলল, কেন, সেদিনই তো দেখা হলো বাস স্টপে। হ্যাঁ, তা অবশ্য হলো। তা হ্যাঁ রে, কি হয়েছিল? কি মানে অসুখটা ধরা পড়েনি, তাই না? নিশীথ বলল, না, ধরা পড়েছিল ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার? সর্বনাশ! ও রোগের তো কোনো ওষুধ নেই? হ্যাঁ নেই। একটা অদ্ভুত ব্যাপার জানিস, যখন স্পষ্ট জানি এক পা করে মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে, তখন তখন মনের কি অবস্থা হয় বুঝতেই পারছিস। তপতি অবশ্য জানতো না যে তার কি অসুখ হয়েছে, মানে তাকে আমি জানতে দিইনি। কিন্তু কিন্তু আমি আমি তো জানতাম
যে মৃত্যু এগিয়ে আসছে একটু 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 করে। আমার 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 ওই কয়েকটা দিন যা কেটেছিল, বিলু, বিলু তুই ভাবতেও পারবি না। যাকে বস, কি খাবি, চা না কফি? আমি বললুম, না মানে আজ তোর সঙ্গে বলতে পারিস সিম্পলি আড্ডা দিতেই তো এসেছি। বেশ বেশ, ঠিক আছে, বস, আসছি, আমি আসছি। নিশীথ হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। সেই সময় দ্রুত ঘরের ভিতরটা দেখে নিলাম। দেওয়ালে ওর বাপ মায়ের ছবি রয়েছে দেখতে পেলাম। আসলে আমি ওর বউয়ের ছবিটা খুঁজছিলাম, কিন্তু কোথাও সেরকম কোনো ছবি তো দেখা গেল না। ঘরটা চূড়ান্তভাবে বিশৃঙ্খল হয়ে রয়েছে দেখতে পেলাম। নিশীথ তক্ষুনি ফিরে এলো, ইজি চেয়ারে আগের মতো বসে বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। একটা ব্যাপারে তোর সঙ্গে আলোচনা করবো ভেবেছিলুম। কৌতূহলী হয়ে বললুম, কি ব্যাপার বলতো? নিশীথ বলল, আচ্ছা আচ্ছা বিলু, হ্যাঁ বল। তুই স্পিরিটে বিশ্বাস করিস? আমার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার সবই তোর জানা, মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, কেন আজকাল ভূত টুত দেখতে পাচ্ছিস নাকি? আরে নিশীথ কোনো জবাব দিল না এ কথার। বাইরের আলো কমে এসেছিল। সে হাত বাড়িয়ে সুইচ টিপে আলো জ্বেলে দিল ঘরে। তারপর বলল, একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। কিরকম? কি রকম? হ্যাঁ, আমি তার কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না, বুঝলি? তাই? অদ্ভুত কাণ্ড তো তোমাদের বাড়িতে বরাবর ঘটে বন্ধু, কিন্তু নতুন কিছু নয়। তা কি ঘটনাটা কি? নিশীথ গম্ভীর হয়ে বলল, না না, সেই সব তো তোদের গল্প শোনাবার জন্য বলতুম, কিন্তু এ ব্যাপারটা সে ধরনের নয়। আচ্ছা, তাছাড়া এ বয়সে আর ভুতুড়ে গল্প বলে কারুকে ভয় দেখাতে ইচ্ছে করে না। অথচ যা ঘটেছে তা খুব স্বাভাবিক নয় বলেই অন্তত আমার ধারণা, বুঝলি? আমি ওর ভাবভঙ্গি দেখে আর হাসবার সাহস পেলুম না। তাছাড়া এই ঘরে ওরই বউ মারা গেছে। ঘরে যে আলোটা জ্বলছে তাও যথেষ্ট উজ্জ্বল নয়। আমার কেমন যেন গা ছমছম করে উঠল হঠাৎ। নিশীথকেও যেন খুব দূরের মানুষের মতো দেখাচ্ছিল। একটা সিগারেট ধরিয়ে বললাম, সব খুলে না বললে তো কিছু বুঝতে পারছি না বন্ধু। নিশীথ একটু কেশে বলতে থাকলো, তপতিকে তুই তো দেখিসনি, তার কোনো ছবি আমার কাছে নেই। নেই মানে সব নষ্ট করে ফেলেছি। বিলু, যে সৌন্দর্যের সঙ্গে আত্মরক্ষার কোনো শক্তি থাকে না, সে সৌন্দর্য অন্তত আমার আমার কাছে অনভিপ্রেত। সে একটা জীবনের কঠিন বোঝা। তপতি সুন্দরী ছিল ঠিকই, কিন্তু যেদিন আমি জানতে পারলাম তার অসুখটা কি, আমি আমি পাগল হয়ে গেলাম মনে মনে। প্রকৃতির অবিচার আমি মেনে নিতে পারলুম না। চোখের সামনে দেখছি একটা বিষাক্ত কিছু চমৎকার একটা ফুলকে ঘুরে ঘুরে খেয়ে নিচ্ছে, অথচ অথচ কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। নিশীথ আমার দিকে তাকালো, কিন্তু এ কোন নিশীথ? কঠিন একটা পাথরের প্রতিমূর্তি যেন। তার ঠোঁট দুটো কাঁপছিল। সে বলল, আমার এই একটা হঠকারিতা। বেচারি তপতি তার মৃত্যুকে নিয়ে পালিয়ে গেল, জানিস, আমার কাছ থেকে পালিয়ে গেল। তখন আমি তো মানুষ ছিলাম না বেলু, কি বলবো, একটা অতি মানুষ, অথচ ভারী অসহায় একটা হাকুতি আমাকে পেয়ে বসেছিল। কি যেন টের পেয়ে অস্ফুট কণ্ঠে চেঁচিয়ে বললুম, নিশীথ,
তুই কি তপতিকে খুন করেছিস? নিশীথ চমকে উঠে বলল, কে 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 বলেছে আমি 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 তপতিকে খুন করেছি? কে বলেছে? কি বলছিস তুই জাতা? কি বলছিস বেলু জাতা? বললুম, কিন্তু কি মানে হয় বলতো তোর কথার? নিশীথ একটু চুপ করে থেকে বলল, আরে ছেড়ে দে, ছাড় ছাড় ছাড়। কি করেছি আমি নিজেই জানি না। হ্যাঁ, যে অদ্ভুত ব্যাপারটা বলছিলাম তোকে, বুঝলি? এই সময় কফি এসে গেল। কফি খেতে খেতে নিশীথ আবার শুরু করলো, তপতি যেদিন রাতে মারা যায়, ঠিক কাঁটায় কাঁটায় রাত তখন 2টো। সেদিন বিকেলে সে আমাকে একটা চিরকুট দেখিয়ে বলল, শুনছো? এর এর মানে কি গো? ওর হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে দেখলুম গোটা গোটা হরফে লাল কালিতে লেখা রয়েছে, অপেক্ষা করে থেকো, ঠিক রাত 2টোয় আমি আসবো। চমকে উঠেছিল। বললুম, কোথায় পেলে এটা? তপতি বলল, কোথায় কোথায় পেলাম? এই তো একটু আগে হাত বাড়িয়ে ওষুধের শিশিটা নিতে গিয়েই হাতে ঠেকলো। আমি আমি মনে মনে বিস্মিত আর উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, কিন্তু মুখেও কিছু না বলে ফুরিয়ে দেবার চেষ্টা করলাম। তপতি কিন্তু ভারী খুঁতখুঁতে মেয়ে ছিল। তাছাড়া একবার কোনো কিছু ওর মাথায় ঢুকলে আর রেহাই নেই, জানিস? সে সেই বিকেল থেকে আমাকে কিছুতেই বাইরে বেরোতে দিল না। সারাক্ষণ ধরে থাকলো, আর শুধু এক কথা, ওগো ওগো, আমার আমার মনে হচ্ছে আজ 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 রাত 2টোয় সত্যি সত্যি কিছু একটা ঘটবে। কেউ কেউ আসবে, কেউ আসবে আমার কাছে, কেউ আসবে আমার কাছে, আসবে। আমি বলি, পাগল, এত রাতে কে আসবে? কেন তোমার কাছে আসবে তপতি? না না, আসবে। কিন্তু তপতি কিছুতে ভুলতে পারছিল না ওই কথাটা। রাত যত বাড়তে লাগলো, রাত রাত যত বাড়তে লাগলো, তত চমকে উঠতে লাগলো। বারবার বলল, শুনছো? কটা কটা বাজছে দেখো তো। ওকে ওকে ঘুম পাড়াতে চেষ্টা করলো, কিন্তু ঘুমোলো না। অনবরত অনবরত ফিস ফিস করতে লাগলো। আসবে, ঠিকই ঠিকই আসবে। আমাকে আমাকে অপেক্ষা করে থাকতে থাকতে বলেছে। আমি 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 অপেক্ষা করে থাকবো, আমি অপেক্ষা করে থাকবো। ঘুমোবো না, কিছুতেই 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 ঘুমোবো না। না না না, আমাকে আমাকে ঘুমোতে বলো না, আমাকে ঘুমোতে বলো না। আমি 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 ঘুমোবো না। সে আসবে, সে আসবে, সে আসবে। নিশীথকে চুপ করতে দেখে আমি বললুম, তারপর? নিশীথ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু 2টো বাজার আগে সে ঘুমিয়ে পড়ল। সে কি? এদিকে আমার চোখে ঘুম নেই। প্রতিটা মুহূর্ত সেই ছোট্ট চিঠির প্রতিধ্বনিতে আমার আমার ভিতর গম গম করে বাজছে। অপেক্ষা করে থেকো, ঠিক রাত 2টোয় আমি আসবো। ও, অসহ্য লাগছিল আমার, অসহ্য। আস্তে আস্তে উঠে বসলুম, তারপর পায়চারি করলুম। ওই জানলার বাইরে শিমুল গাছটায় কাঁপিয়ে একটা হাওয়া এলো। পার্কের দিকে একটা কুকুর ডাকলো। হঠাৎ হঠাৎ আমার মনে হলো কেউ কি নির্জন রাস্তায় আস্তে আস্তে এই বাড়িটা লক্ষ্য করে হেঁটে আসছে। কে সে? কে কে? কি তার নাম, কি তার ঠিকানা,
কেন আসছে সে তপতির কাছে? কেন? আস্তে আস্তে সন্তর্পণে দরজা খুলে বাইরে ঘরে গেলুম। সিঁড়ির দিকে কান পাতলুম। ঠিক ঠিক সেই সময় মনে হলো খুব সাবধানে পা ফেলে কে যেন হেঁটে আসছে অপর তলার দিকে। ক্রমশ ক্রমশ পায়ের শব্দটা স্পষ্ট হতে থাকলো। উত্তেজনায় উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে দাঁতে দাঁত চেপে দরজায় পিঠে রেখে দাঁড়ালুম। আমার আত্মা প্রচন্ড চিৎকার করে বলতে চাইল, এসো না, খবরদার কেউ এসো না। কিন্তু কিন্তু কোনো শব্দ বেরোলো না। মনে হলো দরজায় কে নক করছে। প্রথমে মৃদু, পরে দ্রুত, গভীর একটানা টক 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 শব্দ। একটানে দরজা খুলে ফেললুম। কাকেও দেখতে পেলুম না। সিঁড়ির ভিতর একটা বদ্ধ হাওয়া ঘুরপাক খেতে খেতে আমার উপর দিয়ে ঘরে ঢুকলো। অমনি অমনি আমার মনে হলো সে ঘরে ঢুকে পড়েছে। দরজা বন্ধ করে পা টিপে টিপে ঘরে তপতির কাছে এলুম। ঠিক সেই মুহূর্তে দূরের গির্জায় ঢং ঢং করে রাত 2টোর ঘন্টা বেজে উঠল। দেখলুম তপতি চিত হয়ে শুয়ে আছে। তার চোখ দুটো বোঝা, ঠোঁটে স্ফীত হাসি। আমি তার দিকে এগিয়ে গেলুম। শুনলাম স্বপ্নাবিষ্টা তপতি বিড়বিড় করছে, এসেছো তুমি, তুমি এসেছো। আমি ঘুমিয়ে পড়িনি। এই দেখো দেখো, জেগে আছি। এসো, তুমি এসো। দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো, কাছে এসো, আরো কাছে, আরো কাছে, আরো আরো কাছে। নিশীথ হঠাৎ থেমে গেল। অসম্ভব স্তব্ধতা ঘরে থমথম করছে। আমার বুক কাঁপছে। আবার সিগারেট ধরিয়ে খুব আস্তে বলল, নিশীথ, বলি কি, তুই কিছুদিন বাইরে থেকে ঘুরে আয়, বুঝলি? তোর মানসিক অবস্থা ভালো নয়। আর বাই দ্য ওয়ে, সেই চিরকুটটা দেখাবি একবার? নিশীথ আমার দিকে তাকিয়ে একটু হাসলো। দেখবি চিরকুট, সেই চিরকুটটা, সেই চিরকুট, সেই রকম একটা চিরকুট আমিও পেয়ে গেছি জানিস। চমকে উঠে বলল, সে কি? কই দেখি দেখি দেখি, কোথায় সেটা? নিশীথ পকেট থেকে নীলচে রঙের এক টুকরো কাগজ বের করে আমার হাতে দিল। আমার গা শিউরে উঠল। লাল গোটা গোটা হরফে লেখা রয়েছে, অপেক্ষা করে থেকো, ঠিক রাত 2টোয় আমি আসব। আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকলাম। নিশীথ কেমন হেসে বলল, খুব অবাক লাগছে না? হ্যাঁ হ্যাঁ, লাগছে লাগছে নিশীথ, লাগছে। এই হেয়ালির কোনো মাথা মুন্ডু আমি বুঝতে পারছি না। ট্রাস্ট মি। কে লিখতে পারে এমন চিঠি? তুই বরং পুলিশে খবর দে না। আরে বাবা, ওরা হাতের লেখা ঠিকই চিনে ফেলবে। এমনও তো হতে পারে যে কেউ তোদের সাথে রসিকতা করছে। নিশীথ বলল, রসিকতা? হ্যাঁ হ্যাঁ, রসিকতাই তো। জীবনের সঙ্গে মৃত্যুর রসিকতা। নিশীথ মাই ডিয়ার ফ্রেন্ড, ব্যাপারটা খুব সামান্য নয়। তুমি যে অ্যাঙ্গেল থেকে ভাবছো এটা ততটা সামান্য জিনিস নয়। আমি শোন না,
আমি বলি কি, আমি 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 না আজকে আমি বরং তোর কাছে আজ রাতটা থেকে যাই। হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো হবে, দুই বন্ধুতে মিলে। নিশীথ, ট্রাস্ট মি। নিশীথ বলল, তুই আমাকে বাঁচাতে চাস? প্রশ্ন তা নয়, প্রশ্ন তা নয়, প্রশ্ন হচ্ছে এটা ভারী রহস্যময় ব্যাপার। তোর বউ মারা যায় যে রাতে, সেদিনও এমনই চিঠি তুই দেখেছিস বললি, তাই তো? হ্যাঁ, আজ আবার তেমনই ভুতুড়ে চিঠি। গোয়েন্দা কাহিনীতে পড়েছে এগুলো মাই ফ্রেন্ড। এসবের পিছনে একটা মোটিভ থাকে, ট্রাস্ট মি। তুই এক্ষুনি ওঠ, চল থানায় গিয়ে সব জানিয়ে আসি। নিশীথ হাসতে হাসতে বলল, বিলু, বিলু তোর বুদ্ধিটা না চিরকাল মোটা। বিলু, এখন তাহলে ওঠ ভাই। আজ আমি একটুখানি একা থাকতে চাই, অনেক কিছু ভাবতে চাই। হয়তো পরে আর ভাববার সময়ই পাবো না। আমাকে বিদায় দিতে চাই জেনে ক্ষুব্ধ হল, বেরিয়ে এলাম। নিশীথটা নির্ঘাত পাগল হতে চলেছে। ছেলেবেলা থেকে যে অত শত ভূতের ব্যাপারে বিশ্বাসী, তার পক্ষে এখনো সেই সংস্কার ত্যাগ করা সহজ নয়। পরদিন সকালে পাড়ার রেস্তোরাঁয় বসে চা খাচ্ছি। সেই সময় গৌতম বাইরে থেকে এসে বলল, আরে খবর শুনেছিস? আরে 13 নম্বর ওই বাড়ি সেই অধ্যাপক ভদ্রলোক না, বিলু। আরে বিলু, আরে শোন না, তোকে বলছি তো। আরে তোর সঙ্গে তো পরিচয় ছিল রে। লাফিয়ে উঠে বললুম, হ্যাঁ, কি হয়েছে নিশীথের? গৌতম ঠোঁট বেঁকিয়ে বলল, আরে এ তো সুইসাইড করেছে রে। হ্যাঁ, সুইসাইড করেছে শুনলাম। আজকাল তো সবাই ওই তলে তলে ভোজবাজি খেলছে, সামলাতে না পারলেই ব্যাস। হ্যাঁ, খেল কদম। আমি কাঁপতে কাঁপতে আবার বসে পড়লুম। আর তক্ষুনি চকিতে আমার মাথার খুব ভিতর থেকে একটা আলো খেলে গেল। মনে হলো সে আশ্চর্য চিরকুটের হাতের লেখাটা যার, তাকে আমি খুব ছেলেবেলা থেকেই চিনি।